পর থেকে এখানে নাকি এখনো নুপুরের আওয়াজ। শুরু করলে এখানে বগ রাক্ষস থাকে। আপনাদের এর আগের এপিসোডে দেখিয়েছিলাম তারাপীঠে এসে তারাপীঠে কী কী দেখবেন, আর আজকে আপনাদের দেখাবো তারাপীঠের বাইরে সাইট সিন কী কী আছে। তাহলে চলুন আমরা একটা টোটো বা অটো ভাড়া করবো, দেখি কি ভাড়া নেয়, তারপরে আমরা বেরোবো সাইট সিন। করে আমরা প্রথমে যাব জগন্নাথ মন্দির, আর জলধরদা আমাদের 7খানা মন্দির ঘুরে দেখাবেন। 7খানা মন্দির ঘুরে দেখাতে মোটামুটি সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর এর জন্য উনি আমাদের থেকে চার্জ করেছেন 350 টাকা। আমরা চলে এলাম বীরচন্দ্রপুরের জগন্নাথ ধাম। চলুন ভেতরে ঢুকে দেখি জগন্নাথ দেবের কি কি রাখা আছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, মন্দির বন্ধ আছে, আমরা ভেতরে আপনাকে দেখাতে পারলাম না, মন্দির এখন বন্ধ। এখানে জুতো বাইরে রেখে ঢুকতে হবে, আর বিগ্রহের ছবি ও ভিডিও কিন্তু একেবারে নেওয়া যাবে না। চলুন ভেতরে যাই। এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, খুব সুন্দর জায়গা। পেছনে রয়েছে সখীরা, এখানে কালিয়ানাগ দমনের চিত্র মূর্তি। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের ভেতরটা যাই একটু। ভেতরে গর্ভগৃহ। নাট মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, তার পাশেই রয়েছে অন্তঃসজ্জায় শ্রী বিষ্ণু, আর তার পাশেই রয়েছে পঞ্চতত্ত্ব। বাঁকারায়ের মন্দির, এটা হচ্ছে বাঁকারাই মন্দির। বাঁকারা, এই সম্বন্ধে আপনি একটু। এবার এই বাঁকারাই হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, নিত্যানন্দ স্বয়ং বলরাম ছিলেন এখানে। নিত্যানন্দ নিত্যানন্দ অবধূত রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই নিত্যানন্দ প্রভু এইখানে দাঁড়িয়ে বিশ্বকর্মাকে আহ্বান করেছিলেন। আচ্ছা, বিশ্বকর্মা এখানে এসেছিলেন, এই কৃষ্ণ মূর্তি যার নাম বাঁকারাই তৈরি করে দিলেন। নিত্যানন্দ এখানে প্রতিষ্ঠা করলেন, করে সেবা পুজো করে এই বিগ্রহের মধ্যে আমাদের নিত্যানন্দ বিলীন হয়ে গেলেন। পুরী জগন্নাথকেই মহাপ্রভু বিলীন। তার পুরী জগন্নাথ যতবার দর্শন করবেন মহাপ্রভু দর্শন হয়, তারপর বাঁকারায় দর্শন করেন নিত্যানন্দ দর্শন হয়ে যাবে পূর্ণ। কত সালে এখানে? 550 বছর। 550 বছর এই কনস্ট্রাকশন হলো এটা। এবারে মানে এইটা আগে এরকম ছিল না? না, এই মন্দিরই ছিলেন। এই গেট ফেট গুলো নতুন করে গেট, এদিকে বাড়তি নাট মন্দির, এই গোল থাম্বা পর্যন্ত ছিলেন, এদিকে বাড়তি হলেন, গেট হলেন, সব হয়েছে। আস্তে আস্তে কাজ চলছে সব এইভাবে। তারপরে এর আগে এই জায়গাটা খুব নাম করা, যখন অর্জুন এসেছিলেন পঞ্চপাণ্ডব এখানটায়, অর্জুন আসাতে দ্বারকাধীশ কৃষ্ণ বলরাম দুজনাই জন্মগ্রহণ এখানে করতে হবে। ওই কৃষ্ণ রূপে বাঁকারাই এলেন, বলরাম নিত্যানন্দ অবধূত রূপে এলেন, বুঝতে না? ওদেরকে আসতে হবে। অর্জুনের লীলা এখানে করেছিলেন সব। আচ্ছা, এই জায়গাটার নাম একসময় আপনার একচক্রনগর ছিল। এটা কি মহাভারতের সাথে কোনো এর যুক্ত আছে? 96 পৃষ্ঠাটা দেখুন, খুঁজলে পাবেন। বন পর্ব বলে লেখা আছে, ব্যাসদেব ভগবান লিখেছেন দেখবেন। শ্রীকৃষ্ণ ভগবান যখন হাতে রথের চাকা ওঠায়, যেটাকে ওইটা তো পাওয়া যায় না, ওটা ইসকনে প্রচার করেছেন। তাই এখানটায় আমাদের এই কোটাসুর বলে এখানে বগ রাক্ষস থাকতেন। আচ্ছা, তাই বীরভূম রাঢ় অঞ্চল তো, সবার পালা পড়তেন। সেই পালা যার ঘরে খাবার পৌঁছাইতে যেতেন সেই বগ রাক্ষসের, সেই ঘরে সে গার্জেনকে যেতে হতেন। সে গরু গাড়ি, সে বেলগাড়ি বলছি, গরু গাড়িতে চেপে যেতে হতেন। খাবারও খেতেন এবং তাকে পান মুখশুদ্ধি রূপে খেতেন।
আচ্ছা আচ্ছা, সেই দিনকে এবার যেদিনকে ওনারা এসেছেন সেই দিনকে ওই ব্রাহ্মণের ঘরে পালা পড়েছে। ব্রাহ্মণের মা আর ছেলে বাবা তিনজনা, এরা এবার খাবার পৌঁছায় যাবে, এবার বলছি তুমি যাও আমি গেলে, ও বলছি তুমি যাও আমি থাকি, ও তিনজনাদের লেগেছে। তখন কুন্তিমা এখন পাশ থেকে শুনি, কুন্তিমা শুনে তখন বলছি তাই তাই তো, তা আমি একটা কথা বলে শোনো, আমরা তো ক্ষত্রিয়, তো আপনারা ব্রাহ্মণ, তা আমাদের রক্ষা করা হয়েছে, ব্রাহ্মণকে রক্ষা করা হয়েছে ধর্ম, তাহলে একটা কাজ করে আপনাদের একটাই ছেলে তো খাবার নিয়ে পাঠিয়ে খেয়ে নেবে, তাহলে আমার 5টা পুত্র আছে, তো একটা পুত্রকে আমি পাঠিয়ে দেবো আজ খাবার নিয়ে। দিয়ে ওই ভীমকে মা কুন্তিমা রান্না করে ওই বেলগাড়ির উপরে বসিয়ে দিয়েছে, আর ওই খাবার নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরেও যখন কাছাকাছি যখন হয়েছেন, ওই খাবার সে ভীম অতটা খেতে পারেন, 7-8টা খাবার শাকসবজি যতদিন অজ্ঞাতা আসেন খেতে পায়নি গো। দিয়ে ও মায়ের হাতে রান্না, তখন সে সব খাবার খেয়ে ফেলে, খেয়ে যখন ফেলেন তখন কাছাকাছি যখন হয়েছে তখন খালি হাঁড়ি হাঁড়ি সব ফেলি দেন বগরাক্ষস পায়ের সামনে। ও রাগ হয়ে গেছেন, ও গিয়ে তখন ও ধরেছেন, ধরে সে 7 দিন কাল কুস্তি শুরু হয়ে গেল। এই 7 দিন কাল কুস্তি করার পরে ওকে বধ করলেন ভীম, ওই বগরাক্ষস, ওই যেটা কোটাসুর বলছে মদনেশ্বর শিব আছে ওই মন্দিরের ওপর এখানে বধ করলেন। অর্জুন এখন গ্রামে গিয়েছিলেন ঘুরতে, অর্জুন এসে শুনেন যে মা भैया कहाँ गया, तो ये तेरा भैया का खाना लेके भेज दिया। কিন্তু অর্জুনই জানতে खतरनाक জিনিস, তাছাড়া কেউ জানতেন না। তো যে মামি मेरा भैया के भेज दिया, तो भूल के আমাকে पूछ के नहीं पूछा। তো তখন অর্জুন তখন কী করলেন, ভীষ্মদেব ওকে একটা বান দিয়েছিলেন, পঞ্চনাগ বান। তো বলেছিলেন অর্জুনকে যে এই বান তখনই মন্ত্র পড়বে খুব সাবধানে, মানে মন্ত্র পড়লে যখনই তুমি একে নিক্ষেপ করবে না, তখন আরে পাতালে 16 কোষ। তখন বললে কি তাই যে তখন ও কী করলে যে দাদা করে ছুটে গিয়েছেন, গিয়ে দেখছেন দাদা খেয়ে ফেলবে, তখন গন্ডি থেকে বান টেনে নিলে মন্ত্র পুড়ে দিয়েছেন। কোনো মন্ত্র পুড়ে তখন ছুটছেন, তখন ছুটতেছে তখন বগ রাক্ষসকে বধ করে ও চলে আসছেন এখানটাতে। চলে আসে তখন ও বলে भैया आप मेरे को पूछ के क्यों नहीं, आपको जो कुछ होता क्या करते, क्या जवाब देता। তখন বললো কি তাই যে ঠিক আছে তাহলে भैया आपको हाथ में मुझे तो মন্ত্র পড়ে उसको নিক্ষেপ करना पड़ेगा, মেঘে মারলে মেঘ ভেঙে পড়ে পাতাল হস্ত হয়ে যাবে, তাহলে কোথায় নিক্ষেপ করবো কে। খুব বিচলিত চিন্তায় পড়ে গেছে অর্জুন সেই বান নিয়ে। তখন ওই বান নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবানকে, তখন দ্বারকায় বসে আছেন, তখন ওকে স্মরণ করলেন। তখন বললে শাখা তুমি তো খুব ভুল করে ফেলেছো, বান মন্ত্র পড়ে দিয়েছো, তখন নিক্ষেপ করতেই হবে, তারা কাজ করো। কৃষ্ণ তখন ওই দ্বারকা থেকে বসে বললে দেখো সামনে তোমার সামনে বন দেখতে পাচ্ছে, এই বনের উপর তুমি নিক্ষেপ করে দাও। দিয়ে তখন ওই কৃষ্ণকে স্মরণ করে অর্জুন ওই বান নিক্ষেপ করে দিল। ও এক খতরনাক বগ রাক্ষস বধ হয়ে গেলেন। তারপরে এক খতরনাক এলেন কি পঞ্চনাগ সাপ হয়ে, যেটা হচ্ছে ময়ূরেশ্বর কুণ্ডলতলা, পঞ্চনাগ সাপ হয়ে। আর এই পাতালে 16 কোষ নাকির নিঃশ্বাসে আহার হয়, নাকির নিঃশ্বাস, একটা পাখি যে তুই যায় 16 কোষ পড়ে তাকেও নিঃশ্বাসে আহার হইতে। তখন এইভাবে ক্ষতি হতে থাকলেন। তখন সেই বলরাম এখানে নিত্যানন্দ অবধূতরূপে জন্মগ্রহণ করলেন, করে তখন ঘুরতে গিয়েছিলেন, গিয়ে তখন কী হয়েছে না এই বনে আজ অবধি যে ঢুকেছে কে ফিরে আসেনি। কী হয়েছে না, তো এখানে পঞ্চনাগ সাপ আছে, এই নাকের নিঃশ্বাসে আহার হয়। তখন কী করে, তখন বললো তো ঠিক আছে, দিয়ে গেলো তোমরা সবাই বসো। তখন বনের মধ্যে ঢুকে পড়লেন বলরাম, ও তো শেষ না, ঢুকে বললে যখন তোমার পায়ের কাছে এসে ফনাতলে দাঁড়ালেন, তখন বললো তুমি তো অনেক ক্ষতি ফেলেছ। তখন আঙুল দেখিয়ে দিলেন, গর্ত হয়ে গেলে বলছি তুমি গর্তে ঢুকে যাও। ওই কানের কুণ্ডল চাপা দিলেন, যেটা ময়ূরেশ্বর কুণ্ডল তারা বলছে, ওই চাপা দিলেন। ওখানে কোনো সেবা পুজো ভোগরাগ হয়। এই যে 12টা 5 বেজে যায় তবু ওখানে গর্জন হয় গর্ত। মন্দির থেকে বেরিয়ে পাশে রয়েছে ছোট শ্রীকৃষ্ণের সব ফটো, নানা ধরনের মালা, তুলসী মালার দোকান, আর পাশেই রয়েছে শ্রী শ্রী মোহন দেবের শ্রী মন্দির। যাই হোক আপনাদের বিগ্রহগুলো দেখাতে পাচ্ছি না, মন্দিরগুলো এই সময় বন্ধ, আমরা যে সময় এসেছি। গেট দিয়ে ঢুকতে সুন্দর দোকান রয়েছে, বজরংবলী, শ্রীকৃষ্ণ, রাধা, বিভিন্ন দেবদেবী, মা তারা, মহাদেব। কেমন দাম দাদা এগুলোর? এই রাধাকৃষ্ণ বড়গুলো হচ্ছে 480 আর ছোটগুলো হচ্ছে 300। আচ্ছা, আর এই 3D মাল হবে আপনার 270 টাকা। চক্রধাম দেখে এবার আমরা যাচ্ছি ইস্কনের মন্দির, গৌর নিতাই শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান। মন্দির ভেতরে যাওয়া, ফটোগ্রাফি,
নিষেধ আছে। আর জুতো এখানে খুলে রাখতে হবে, জুতো খুলে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর পদ্ম ফুল। শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দিরে ডেলিকার প্রোগ্রাম এখানে 4:30 ভোর মঙ্গল আরতি, 7টায় দর্শন আরতি, 8টায় ভগবত পাঠ, 11:45 ভোগ নিবেদন, 12টায় ভোগ আরতি, 4টে ধূপ আরতি, 6টায় সন্ধ্যা আরতি, 7:15 ভগবত গীতা পাঠ, 8টায় হচ্ছে স্মরণ আরতি। শ্রী মন্দির কখন কখন মন্দির বন্ধ থাকে, সকাল 5:30 হইতে সকাল 7:30, দুপুর 1টা হইতে বিকাল 4টে, আর রাত্রি 8:15 হইতে ভোর 4:30। সাইডে নারায়ণের মূর্তি, আর মন্দিরের গেটে ঢোকার মুখেই মহাভারতের যুদ্ধের চিত্রপট আঁকা আছে। মন্দিরের ভেতরেই রয়েছে খুব সুন্দর দোকান। দাদা কেমন কি দাম দাদা মূর্তির এখানে, ওই আপনাদের ফটো যেগুলো, এই ফটো ফ্রেমগুলো? 350 টাকা। আচ্ছা, আর এই সিঙ্গেল এই কৃষ্ণের মূর্তিগুলো এগুলো 80 টাকা। আর এই লাইট দেওয়া এই যে রাধা কৃষ্ণের মূর্তি দাদা 1500। আচ্ছা, এই মহাপ্রসাদ কি হিসাবে বিক্রি হয় এখানে? এটা ভগবানের মহাপ্রসাদ, ভগবানের ভোগ লাগে, ওইটা ডাইরেক্ট এখানে এসে বিক্রি হয়। এটা 10 টাকা পিস, ওইটা 10 টাকা পিস। মানে এক একটা পিস 10 টাকা। এবার আপনারা নিলে কি প্যাকেট করে দেন? 100 টাকা প্যাকেট। আচ্ছা, 50 টাকা প্যাকেট। ও একটা 50 টাকা প্যাকেট, একটা 100 টাকা প্যাকেট। দুটো মিক্স করে দেওয়া আছে, এটা একটু কম আছে, এটা বেশি আছে। এটা ইস্কন মন্দিরের গেস্ট হাউস। এটা বুকিং করবার জন্য নাম্বার এখানে দেওয়া আছে। বুকিং নাম্বার হচ্ছে 6296147571। এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের এই গেস্ট হাউস, অতিথি ভবন বুক করতে হবে। ইস্কন মন্দির দেখে, ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাব নিতাই বাড়ি। এই হচ্ছে একচক্র ধাম, গর্ভবাস, বীরচন্দ্রপুর, বীরভূম। মানে হাতির ওপরে সিংহ। এই বিষয় যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। প্রসাদ কুপন কাউন্টার, এখানে প্রসাদের জন্য কুপন কাউন্টার। এটা কার্যালয় নিত্যানন্দ প্রভু জন্মস্থান নিতাই বাড়ি। যোগাযোগ হচ্ছে মোবাইল নাম্বার 816386123943 9433214446। ডিপোজিটেড হেয়ার। এখানে মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হবে, জমা রেখে ভেতরে যেতে হবে। ক্যামেরা মোবাইল ভেতরে কোনো প্রকারভাবে অ্যালাউ নেই। মোবাইল জমা দেওয়ার একটা মূল্য আছে। একটি মোবাইল 5 টাকা, 2 থেকে 3টে মোবাইল 10 টাকা, 4টে থেকে 6টা মোবাইল 20 টাকা, 7টা থেকে 10টা মোবাইল 30 টাকা। দিদিরা দাদারা ওখানে মোবাইল জমা করছে, অ্যালাউ নেই, তাই বাইরে থেকে একটু ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল মন্দির এটা। এখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম গৌরীয় মঠ। ভয়ঙ্কর মেঘ করেছে, জানি না বৃষ্টি নামবে কিনা। যদি বৃষ্টি নামে তাহলে ভয়ঙ্করভাবে ভিজবো আমরা। শ্রী গুরু গৌরাঙ্গ জয়তে লেখা আছে, তার তলায় হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ। এই হচ্ছে তার মূল গেট। শ্রী শ্রী ভক্তি নির্মল আচার্য মহারাজের মূর্তি। শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ গৌরীয় মঠ। এখানে মহাপ্রসাদের কুপন সংরক্ষণ, এছাড়া ঘর ভাড়া পাওয়া যায়। যোগাযোগ নম্বর রয়েছে 7797275031, 6295249295। এখানে ওনার বাঁকার অন্তর্ধান হয়েছিল, বাঁকার এখানে প্রতিষ্ঠা হয়েছিল এই বীরচন্দ্রপুর একচক্র ধাম। ওইটা কার সমাধি? আচার্য মহারাজের। আচ্ছা, ইনি মানে এই এই গৌরীয় মঠের প্রতিষ্ঠা করেছিল। গৌরীয় মঠ থেকে বেরিয়ে পাশের গলি দিয়েই পঞ্চপাণ্ডবের মন্দির।
নিধুবন বৈষ্ণবপীঠ, মহাভারতে বর্ণিত একচক্রনগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয়। মদ্যপান করা কিন্তু একদম নিষিদ্ধ। পাদুকা এখানে খুলতে হবে। আদি পর্বে মহাভারত বর্ণিত এই স্থানে একচক্রনগর। সব নগরে বাস বক রাক্ষস বধ। নিধুবনের ভেতরকার ফটো নেওয়া একদমই বারণ, তাই নিতে পারলাম না। কিন্তু নিধুবনের যে ঘটনা শুনলাম সেটা হচ্ছে যতুগৃহের পর পঞ্চপাণ্ডবকে নিয়ে আর কুন্তিমাকে নিয়ে যখন ব্যাসদেব চলে আসেন তখন এই নিধুবনে এসেই ওনারা লুকিয়েছিলেন। আর এই জায়গা যিনি ছিলেন ঘটনাটা বললেন, উনি বললেন এখানে রাত্রি 9টার পরে কেউ আসেন না আর কেউ থাকেনও না, কেন রাত্রি 9টার পর থেকে এখানে নাকি এখনও নুপুরের আওয়াজ, নানা রকমের অলৌকিক জিনিস শোনা যায়। তো হতে পারেন ঠাকুর এখনও বিরাজমান। নিধুবন থেকে বেরিয়ে এক চক্রশীল রাধা রাসবিহারী মন্দির, এখানেও ফটোগ্রাফি একদমই মানা। বেরিয়ে এটাও এই মন্দিরটাও দর্শন করতে পারেন। ওখান থেকে বেরিয়ে এসে বাঁকারায় অন্তর্ধানস্থল জানুকুণ্ডু হাটুগড়া আশ্রম। রাস্তা দিয়ে এসে এইখানেই হচ্ছে জানুকুণ্ডু হাটুগড়া আশ্রম। তুমি ঘোরাতে কি চার্জেস নাও? আমাদের কোনো ফিক্স রেট নেই, যখন যেমন বাজার হয় তখন কোনো সময় দুটো লোক 250 টাকা জন ঘোরায়, এর কোনো মানে ফিক্স রেট নেই। হ্যাঁ, কোনো সময় 250 টাকাও নাও, কোনো সময় 400 টাকাও নাও, কোনো সময় 300 টাকাও নাও, আবার 350 নাও, যখন যেরকম বাজার হয় তখন সেরকম রেট নিই। আবার 500 টাকাও নাও। আর তোমার পুরো নাম আর ফোন নাম্বারটা বলে দাও। আমার পুরো নাম হচ্ছে জলধর দলুই, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9875466974। জলধরদার সাথে যদি যোগাযোগ করে আপনারা এখানে এসে ঘুরতে চান স্পট, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দুটো স্থান, দর্শনীয় স্থান আপনাদের আমরা সময়ের অভাবে দেখাতে পারলাম না। একটা হচ্ছে আটলা বামদেবের জন্মস্থান, আরেকটা হলো নলহাটেশ্বরী মন্দির। যদি কোনো দিন আবার সুযোগ পাই তাহলে দুটো দর্শনীয় স্থান আপনাদের দেখিয়ে দেবো। আমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানান। আর ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর প্রোগ্রামগুলো সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ।